এই যে বিএনপি যমুনার সামনে অবরোধ করলো, শাহবাগ অবরোধ করলো, এই অবরোধে আমরা অংশ নিতে পারতাম। আজকে বিএনপি বলুক জুলাই ঘোষণাপত্রের জন্য ঢাকাকে অচল করে দেওয়া হবে, দেখেন আমরা লাখ লাখ মানুষ অংশগ্রহণ করবো। বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে অবরোধ করছে না, বিএনপি সংস্কার নিয়ে অবরোধ করছে না, বিএনপি বিচার নিয়ে অবরোধ করছে না। যখন সে শুধুই নির্বাচন নিয়ে কথা বলবে তখন তো আমরা এটাকে ফিল করি দিল্লির ছকে সে পা দিয়েছে এবং তাকে দিতে হয়েছে। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি, যদি জুলাই ঘোষণাপত্র না আসে, যদি জুলাই সনদ তৈরি না হয়, তাহলে যত শহীদ পরিবার আছে, যত আহত যোদ্ধা আছে, যাদের ভিডিও আছে, ছবি আছে, যারা জুলাইয়ের পক্ষে অবস্থান নিচ্ছে, আজ হোক 20 বছর পরে হোক, দিল্লি এবং এই আওয়ামী লীগ মিলে তাদের উপর আরেকটা কচুকাটা করবেই করবে এবং এর মধ্যে কোনো পার্থক্য নাই। এটা জানতে হলে আমাদেরকে মাত্র 100-150 বছর আগে যে সিপিআই বিপ্লব হয়েছে আমরা সেটা থেকে শিক্ষা নিতে পারি। আমি আপনাদেরকে যেটা স্পষ্ট আমরা বলতে চাই, এই জুলাই ঘোষণাপত্র যদি তৈরি হয়ে যায়, তার মধ্যে রাজনৈতিক স্পষ্ট সমঝোতা থাকবে, আর কোনোদিন বাংলাদেশে আওয়ামী লীগকে তার নামে বৃত্তি দেওয়া হবে না। এখানে দিল্লির প্রেসক্রিপশনে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নিজের ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব অন্য কোনো দলের কাছে, অন্য কোনো দেশের কাছে বিকিয়ে দিতে পারবে না। এবং সেই জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক মর্যাদা পেলেই তখন এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চূড়ান্তভাবে কার্যকর হবে। দ্বিতীয় আর একটা টেকনিক্যাল ব্যাপার হলো, জুলাই ঘোষণাপত্র যদি এই সরকার না করে সে নির্বাচন দিয়ে দেয়, তাহলে পরে যেটা হবে, আইসিটি যার কাছে এখন আওয়ামী লীগের বিচার শুরু হবে। বাংলাদেশের এমন কোনো বিচারক নাই যে সরকারি যদি তাকে জুলাই ঘোষণাপত্রের নিশ্চয়তা না দেয় সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চূড়ান্ত রায় দিবে। বাংলাদেশে এমন কোনো বিচারপতি নাই। সুতরাং তখন দেখা যাবে আদালতে গিয়েও আওয়ামী লীগ কিন্তু জিতে যাবে এবং তাকে নিষিদ্ধ করা যাবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট মনে করিয়ে দিতে চাই, এই সরকারের মধ্যে যারা আওয়ামী এস্টাবলিশমেন্ট ছিল, দিল্লির সেবাদার ছিল, তাদের প্রথম নৈতিক পরাজয়টা হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে। এখন তাদের আর একটা মাত্র কাজ, তাদের সর্বশেষ কাজ বাকি, এটা যদি করতে পারি তাহলে তারা মোটামুটি টিকে থাকবে, আমরা তো তাদের পুরো মেরুদণ্ড ভেঙে যাবে। সেটা হলো জুলাই ঘোষণাপত্রকে ব্যাহত করা। যদি তারা জুলাই ঘোষণাপত্রকে আটকে দিতে পারে তাহলে তারা যে কোনোভাবে কামব্যাক করতে পারবে। আজকে থেকে আপনাদেরকে জানাই 30 কার্য দিবস, এর মানে আগামী 25শে জুন এই 30 কার্য দিবস শেষ হয়ে যাওয়ার কথা, তার মধ্যে জুলাই ঘোষণাপত্র হবে এবং ইতিমধ্যে 10 দিন শেষ হয়ে গেছে, আর 20টা কার্য দিবস আছে। এর মধ্যে সরকার তার কোনো রেগুলার অ্যাক্টিভিটি শুরু করতে পারে নাই, তাদেরকে করতে দেওয়া হয় নাই, বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন কথা বলে। আপনাদেরকে স্পষ্ট বলতে চাই মূল সমস্যাটা কোথায় হয়েছে। একদম এটা আমি বললেও আপনারা বুঝবেন, আপনারা না বললেও বুঝবেন। এই 10 মাস পরে এসে সেনাবাহিনী এবং সরকার এই কথাগুলো বলা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। কিন্তু দেশ ও জাতির প্রয়োজনে কাউকে না কাউকে সেই বিপজ্জনক কাজটা করতে হবে। আমরা বাংলাদেশের স্বার্থে, দেশ ও জাতির স্বার্থে সেই বিপজ্জনক কাজটা করলাম। আমাদের জীবনের বিনিময় হলেও যদি বাংলাদেশ এবং জুলাই বেঁচে যায় তাহলে আমাদের কোনো আফসোস নেই। আপনারা জানেন বর্তমান সেনাবাহিনী এবং সরকার একদম মুখোমুখি অবস্থানে আছে। সামনে যে জিনিসটা আনা হয়েছে করিডোর ইস্যুটা, আমরা স্পষ্ট বুঝতে পারি করিডোর এটা একটা ইস্যু। নিশ্চয়ই 100 বার বলেছি, কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া, সেনাবাহিনীকে ইনভলভ করা ছাড়া এই সরকারের কোনো এখতিয়ারই নেই করিডোর নিয়ে কথা বলবার, এবং সরকার সেটা থেকে অলমোস্ট আমরা জানি সরেও এসেছে। এবং জাতিসংঘ সেও বলেছে যে মিয়ানমারের সমঝোতা ছাড়া এটা হবে না। এরপরও কেন করিডোরটাকে সামনে রেখেই আমাদের সেনাবাহিনী এরকম একটা মুখোমুখি অবস্থানে গেলেন? তার চূড়ান্ত প্রমাণ হলো সেনাবাহিনীর দরবারে আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি যে বক্তব্যটা দিলেন, এটা স্পষ্ট একটি রাজনৈতিক বক্তব্য। তিনি বলেছেন নির্বাচনের কথা, তিনি আরো অপরাপর যত কথা বলেছেন, এটি কিন্তু রাজনৈতিক বক্তব্য। প্রতিষ্ঠান হিসেবে দেখেন, রাষ্ট্রের বিভিন্ন মেকানিজম থাকে, সারাদিন নিজেরা কাজ করতে হয়, কিন্তু আপনি পাবলিকলি কোন কথা কার সামনে বলতে পারবেন এটা কিন্তু একটা ডেকোরাম আছে। সুতরাং সেনাবাহিনী ইচ্ছে করে সেনাপ্রধান এই রাজনৈতিক বক্তব্যটা দিয়েছেন। শুধু দিয়েছে তাই না, কি বক্তব্য দিয়েছেন আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা সেগুলো ফটোগ্রাফ দিয়েছি। আপনারা জানেন সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোনো প্রোগ্রাম অথবা তাদের দরবার হলে যখন কোনো অ্যাড্রেসিং হয়, সেনাবাহিনীর প্রধান যখন অ্যাড্রেস করেন, তার কোনো বক্তব্য কোথাও লিক হওয়ার কোনো সুযোগ নেই। এর মানে সেনাবাহিনী চেয়েছেন এই বক্তব্যগুলো সামনে আসুক, তাই বলে মিডিয়া আপনারা নিউজ করেছেন। এবং আমরা জেনে এটুকু স্পষ্ট বুঝতে পারছি বর্তমান সরকার এবং সেনাবাহিনী একটা মুখোমুখি অবস্থানে আছে। সেনাবাহিনীর সদস্য ভাইয়েরা, আপনাদেরকে বিনীত অনুরোধ করি এবং দুটো কথা আপনাদেরকে জানাই। এই জুলাইয়ে আপনাদের মালিকানা আছে, শরিকানা আছে, অংশীদারিত্ব আছে। এর মানে এই না এই বাংলাদেশের সেনাবাহিনীর অলমোস্ট সকল জেনারেল আপনারা আওয়ামী লীগের সুবিধাভোগী, এইটা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। আওয়ামী লীগ যে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, আপনারা জানতেন, অনেকে প্রতিবাদ করেন নাই এবং কোনো না কোনোভাবে আপনারা সুবিধাভোগী। শেষ সময়ে আপনারা এসে জুলাই জনতার পাশে দাঁড়িয়েছেন, এটুকুন প্রশংসা আপনাদের করতে চাই। এটাও করেছেন নিজ দায়িত্বে, কারণ আপনাদের জুনিয়র অফিসাররা
আপনাদের সৈন্যরা যখন দেখেছেন যে আপনারা জনতার পক্ষে না দাঁড়ালে খুবই মেসাকার ঘটে যেতে পারে, ইভেন আপনাদের নিজেদের জীবন নাশ হয়ে যেতে পারে, পুরো আর্মি প্রতিষ্ঠানের হায়ারার্কি ভেঙে পড়তে পারে, তখন ইচ্ছায় অথবা বাধ্য হয়ে আর্মির শৃঙ্খলা টিকিয়ে রাখতে আপনারা জনতার পক্ষে দায় নিয়েছেন। এতদিন যে আপনারা বলেছেন যে সেনাবাহিনী কাউকে গুলি চালায়, কই আমরা তো নেত্রে নিউজে দেখলাম যে সেনাবাহিনী গুলি চালিয়েছে। এরকম অনেক প্রমাণ আছে যে সেনাবাহিনী গুলি চালিয়েছে। এমনকি হেলিকপ্টার থেকে কোথায় কোথায় গুলি হবে, হেলিকপ্টারে যে গুলি উঠেছে, এই যে স্নাইপার উঠেছে, এই অনুমতি কাদের ছিল? এগুলো নিয়ে আমরা বেশি কথা বলি নাই। কেন? আমরা চেয়েছি যে যার ভুল বুঝে নতুন জাতীয় ঐক্য করে তুলুক, জুলাইয়ের প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধ হোক। সুতরাং আমরা এটা যেরকম বলছি এই সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে জুলাইয়ের, কিন্তু তার সমস্যা হলো সে আর্টিকুলেট করতে পারে না যে সেনাবাহিনীর একটা অংশ যে কোনোভাবে ক্ষমতায় যেতে চায় বা ক্ষমতা গ্রহণ করতে চায় বা জরুরি অবস্থা জারি করতে চায়, সুতরাং দ্রুত নির্বাচন না হলে জাতি ক্রাইসিসে পড়বে। এই কথা সে বললে সেনাবাহিনী তার সাথে থাকবে না, এই জন্য সেটা বলতে পারে না। নাম্বার 2, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতা প্রলম্বিত করতে চায়, এটাও যদি সে বলে ফেলে মাঝে মধ্যে চাপে পড়ে, এটাও সে বলতে পারে না, এই জন্য সে শুধুই নির্বাচন করে। তো নির্বাচন করাটা তো সমস্যা না। বিএনপির প্রতি আমাদের প্রথম আক্ষেপ হলো আপনারা কেন জুলাইয়ের রাজনীতিতে করলেন না বলেন? আপনাদেরই তো উচিত ছিল জুলাইয়ের রাজনীতি করা। এনসিপিকে আমরা পরে ধরবো। আপনারা যতবার নির্বাচনের কথা বলেছেন আমরা প্রত্যাশা করেছি আপনারা প্রতিবার আগে বলবেন বিচার করতে হবে, সংস্কার করতে হবে, নির্বাচন দিতে হবে। দেখেন আজকে আমরা যারা বিএনপি করি না কিন্তু শহীদ জিয়াকে ভালোবাসি, তারাও তো বিএনপির পক্ষে দাঁড়াতে পারছি না। কি তারা সংস্কার এবং বিচারের কথা না বলে শুধুই নির্বাচনের কথা বলছে, আমরা তার পক্ষে কিভাবে দাঁড়াবো? সুতরাং বিএনপির উচিত ছিল এই জুলাইয়ের সমস্ত আন্দোলনের স্টেক নেওয়া। তার কথা বলা উচিত ছিল যে অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এই যে বিএনপি যমুনার সামনে অবরোধ করলো, শাহবাগ অবরোধ করলো, এই অবরোধে আমরা অংশ নিতে পারতাম। আজকে বিএনপি বলুক জুলাই ঘোষণাপত্রের জন্য ঢাকাকে অচল করে দেওয়া হবে। দেখেন আমরা লাখ লাখ মানুষ অংশগ্রহণ করবো। বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে অবরোধ করছে না, বিএনপি সংস্কার নিয়ে অবরোধ করছে না, বিএনপি বিচার নিয়ে অবরোধ করছে না। যখন সে শুধুই নির্বাচন নিয়ে কথা বলবে তখন তো আমরা এটাকে ফিল করি দিল্লির ছকে সে পা দিয়েছে এবং তাকে দিতে হয়েছে। প্রশ্ন হলো বিএনপি এটা বোঝা সত্ত্বেও সে কেন এটা বলে? কারণ দুইটা, তার দুটো দগদগের স্মৃতি আছে। বিএনপির প্রথম দগদগের স্মৃতি তার ১১ স্মৃতি। সে ২০০৬-এর পর সেনাবাহিনীর কথা মতো চলে নাই, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছে এবং সেই সেনাবাহিনী 111 করে বিএনপিকে মাইনাস করে আওয়ামী লীগকে শুধু ক্ষমতায় আনে নাই, বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে। সুতরাং এবার বিএনপি সেনাবাহিনীর বিরুদ্ধে যেতে চায় না কোনোভাবে। সব জানে সেনাবাহিনী কি করবে, কিন্তু সে যেতে চায় না কারণ তার দগদগের স্মৃতি আছে ১১। নাম্বার 2, আজকে যদি বিএনপি বলে যে না আমরা জনগণের পক্ষে থাকবো, সেনাবাহিনীর পক্ষে যাবো না, তাহলে এনসিপি যদি কালকে গিয়ে সেনাবাহিনীর তাদের পা দেয়, যদি পরশু জামাতে ইসলামী গিয়ে পা দেয়, তো কেউ না কেউ সেনাবাহিনীর সুবিধাটা তো নিবে। তাহলে বিএনপি কেন এই চান্স মিস করবে, সেই ঝুঁকিটা নিবে? এইটা বিএনপির পক্ষে আমরা বলছি। কিন্তু মূল সমস্যা হলো বিএনপি আরেকটা কথা বলছে, ছাত্রদের পদত্যাগ করানো। আপনারা জানেন এই যে ছাত্র উপদেষ্টা 2 জন, এদের ব্যাপারে আপনাদের সামনে আমরা অসংখ্যবার সমালোচনা করেছি না, তাদেরকে পদত্যাগ করতে বলেছি না। জুলাইয়ের ছাত্র মানেই শুধু এনসিপির 2 জন ছাত্র না, ছাত্র মানে ছাত্র দল। জুলাইয়ের ছাত্র মানে ছাত্র শিবিরও, জুলাইয়ের ছাত্র মানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা। এনসিপি এটাকে কক্ষিগত করেছে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, বিএনপি যে বলছে এই 2 জন এনসিপির প্রতিনিধি, আমরা জানি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, এই 2 জনের কিন্তু অফিসিয়ালি এনসিপির এখনো কোনো কানেকশন নাই। তাহলে তো আমরাও বলতে হয় এই উপদেষ্টাদের মধ্যে মিনিমাম 4 জন আছে যারা বিএনপির প্রার্থী, এই বিএনপির মনোনীত। এবং এর মধ্যে এমন একজন উপদেষ্টা আছে তিনি সুটকেস গুছিয়ে বসে আছেন কোন সময় ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বেন এবং তিনি প্রধান উপদেষ্টা হবেন। এবং বিএনপি যেদিন ক্যাবিনেট যাবে, সরকার গঠন করবে, সেইখানে তিনি আবার গুরুত্বপূর্ণ একটা মন্ত্রী হবেন। এরকম লোক তো আছে। তা আপনারা যদি তাদেরকে এনসিপির মন্ত্রী বলেন, তাহলে বিএনপির মন্ত্রীও তো আছে 5 জন, তাদেরকে পদত্যাগ করাবে কি আমাকে বলেন? নাম্বার 2, এই যে ছাত্র উপদেষ্টাদেরকে পদত্যাগ করাতে চান, ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করলে এই সরকারের আর 1 সেকেন্ডও কোনো বৈধতা নাই। এই সরকারের একমাত্র বৈধতা তাদের সাথে ছাত্ররা আছে। যদিও এই ছাত্ররা সকল ছাত্র না, প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই, নারী নাই, অপরাপর দল নাই, এরপরও তারা যেহেতু ছাত্র নাম নিয়ে গেছে, আমাদের প্রস্তাবনা হলো সেখানে ছাত্রদের শরীরনা বাড়ান। প্রয়োজনে ছাত্র দল থেকে একজন নেন, ছাত্র শিবির থেকে একজন নেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন নেন, নারী ছাত্রীদের মধ্য থেকে একজন নেন। আপনি ছাত্র বাড়ান, কিন্তু আপনি ছাত্রদেরকে পদত্যাগ করতে বলেন কেন? তাহলে এই সরকারের বৈধতা কি? তো বিএনপির ক্ষেত্রে এবং সর্বশেষ আমাদের যেটা, তিনি সরকার স্পষ্ট দেখতে পাচ্ছি মনে হচ্ছে বিএনপি যেন এখন সেনাবাহিনীর মুখপাত্র, মানে সেনাবাহিনী যেটা অফিসিয়ালি বলতে পারে না সেইটা এখন বিএনপি বলছে। আমি খসরু মাহমুদ চৌধুরী গতকালকে বললেন তার মতো প্রাক্য রাজনৈতিক, হ্যাঁ সেনাবাহিনীর প্রধান সেই বক্তব্যটা দিতেই পারে, এটা এবার আপনাকে অ্যাড্রেস করতে হবে। আমরা জানি আপনাদের 111-এর দগদগের স্মৃতি আছে, দিল্লির বিরুদ্ধে যাবার কারণে আপনাদের জীবন নাই হয়ে গেছে, কিন্তু দেখেন
আপনাদের ক্ষতি হবার সাথে সাথে আপনারাই কিন্তু হেরে যান নাই, আপনাদের সাথে সারা বাংলাদেশ সাফার করেছে।